নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি শুরু করছি এসএসসিএনে আমাদের দর্শকদের জন্য একটা বিশেষ অনুষ্ঠান, একটা বিশেষ ইন্টারভিউ। লক্ষ্য 2036 ভারতের মাটিতে অলিম্পিক আয়োজন করতে চায় আমাদের সরকার। তার জন্য দরকার কিছু পরিকাঠামোগত পরিবর্তন এবং একই সঙ্গে ক্রীড়া পরিচালন ব্যবস্থারও খোল নলচে পাল্টানোরও দরকার এসে পড়েছে বলে মনে করেছে সরকার। সেই লক্ষ্যেই ইতিমধ্যে লোকসভায় বিল পেশ করা হয়েছে, ভেরি ইন্টারেস্টিং, ভেরি গুরুত্বপূর্ণ একটা বিল, যার নাম জাতীয় ক্রীড়া গভর্নেন্স বিল। কি আছে এই বিলে এবং এই বিল এনে কি আদৌ ভারত ক্রীড়া ক্ষেত্রে একটা ইন্টারন্যাশনাল সুপার পাওয়ারে পরিণত হতে পারবে? বাড়বে কি অলিম্পিক্সে মেডেলের সংখ্যা? স্বচ্ছতা আসবে কি সামগ্রিকভাবে ক্রীড়া পরিচালন ক্ষেত্রে? এসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন সাচি স্পোর্টসের চেয়ারম্যান তমাল ঘোষাল। তমালদা, তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। থ্যাংক ইউ রজত। সবার প্রথমে বলি, এই বিলটার স্ট্যান্ড আউট পয়েন্টটা কি? দেখো, আই থিঙ্ক যদি অ্যাবসলুট স্ট্যান্ড আউট দেখতে চাও, দুটো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে আগে হচ্ছে যে এখন যেভাবে আমাদের স্পোর্টস অ্যাডমিনিস্টার হচ্ছে, প্রত্যেকটা অ্যাসোসিয়েশন নিজেদের মতো করে অ্যাসোসিয়েট, এদের কোনো স্পেসিফিক গাইডলাইন নেই। একটা ওভারঅল স্ট্রাকচার আছে, তার স্ট্রাকচারের বেসিসে ওরা চালাচ্ছে। আর এইগুলো পরিচালিত হচ্ছে মানে আইওএ দ্বারা, মোস্টলি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অলিম্পিক স্পোর্টসের ক্ষেত্রে তারা আইওএর স্ট্যাটিউট ফলো করছে। যেগুলো নন অলিম্পিক স্পোর্টস, তারা নন অলিম্পিক, তাদের যে ইন্টারন্যাশনাল বডি, তাদের স্ট্যাটিউট ফলো করছে। আর ওভারঅল রেগুলেশন ম্যানেজ করছে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, MYAS। তো এর মধ্যে একটা কোনো ক্লিয়ার প্যারামিটার আর ডাইরেকশন নেই যে ওভারঅল স্পোর্টসটা কীভাবে ম্যানেজ হবে। আমার মনে হয় সেটাতে একটা জায়গার মধ্যে, পরিকাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য এই একটা প্রথম খুব বড় প্রচেষ্টা আমি বলবো ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে যে ভারতবর্ষ, তুমি যে পয়েন্টটা বললে খুব রেলিভেন্ট এবং গুরুত্বপূর্ণ। ভারতবর্ষ কিন্তু একটা 2036-এ অলিম্পিক অর্গানাইজ করার জন্য এবং প্যারা অলিম্পিক অর্গানাইজেশন করার জন্য অলরেডি প্রিলিমিনারি বিড দিয়েছে। দেওয়ার সময় সরকারের হয়তো মনে হয়েছে, এবং যারা আমরা স্পোর্টস নিয়ে জড়িত আছে তারা আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি IOCর যা রিকোয়ারমেন্ট অফ ট্রান্সপারেন্সি, রিকোয়ারমেন্ট অফ ক্ল্যারিটি ইন দ্য রেগুলেশন প্রসেসেস, সেইগুলোর মধ্যে কিন্তু আমাদের এখানে যা আছে আর ওদের যা দরকার তার মধ্যে একটা গ্যাপ আছে। তুমি হয়তো সংবাদ মাধ্যমে দেখে থাকতে পারো যে ইন্ডিয়ান ডেলিগেশন যখন IOCর কাছে গেছিলো এবং সদ্য নিযুক্ত নতুন IOCর প্রেসিডেন্ট কিন্তু তাদেরকে এই পয়েন্টগুলো বলেছে। সেখানে আমাদের অনারেবল মিনিস্টারও ছিল এবং সিনিয়র স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটররা ছিল। আমার মনে হয় দিস ইজ ওয়ান রিজন যে বিলটা এতদিন পড়ে থাকার পরে হঠাৎ এর মধ্যে একটা আর্জেন্সি আসে যে আমরা যেন এটাকে করতে পারি। তো ইন্টারন্যাশনাল বডিগুলোর সাথে যাতে এই রেগুলেশনসগুলো অ্যালাইন্ড হয়, কেননা যদি অ্যালাইন্ড না হয় তাহলে কিন্তু ভারতবর্ষের পক্ষে অলিম্পিক্স অর্গানাইজ করা ডিফিকাল্ট হবে। IOC এটাকে কোনো মতেই মান্যতা দেবে না। আমার মনে হয় টু ক্রিটিক্যাল স্ট্যান্ড পয়েন্টস ইজ দিস। ঠিক এই পরেই প্রশ্নটা আসে যে আমরা তো এই একটা বিলের কি আছে না আছে এসব নিয়ে আমরা বিটুইন দ্য লাইন্স আলোচনা করব, কিন্তু যে কোনো স্পোর্টস লাভারের কাছেই একটা প্রশ্ন সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যে ইন্ডিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে একটা স্পোর্টস ওয়াচিং নেশন। এই বিল কি পারবে ভারতকে বা ইন্ডিয়াকে একটা স্পোর্টস প্লেয়িং নেশনে কনভার্ট করতে? দেখো, এটা তো একটা বিল করতে পারে না, এটা মানুষের ইচ্ছে এবং মানুষের। দেখো, স্পোর্টস আমাদের ইকোসিস্টেমে কতটা আমরা ইনভলভ হয়ে ফেলেছি। ইট ইজ ট্রু দ্যাট উই আর আ স্পোর্টস ওয়াচিং নেশন, কারণ তোমার কাছে একটু ডিসএগ্রি করে বলছি যে কিন্তু আমরা এটা অলরেডি ইন্ডিয়া যে স্পোর্টস প্লেয়িং নেশন হতে চলেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তার কিছু কারণ আছে। আমরা আগে যখন আমরা স্পোর্টস করতাম এটা পিওরলি আমরা শখে বা আমাদের কোনো ইন্টারেস্ট থাকলে প্যাশনের জায়গা থেকে করতাম। এখন কিন্তু স্পোর্টস হ্যাজ বিকাম ভেরি বিগ এমপ্লয়ার।
তুমি যদি স্পোর্টস ইকোসিস্টেমকে দেখো, জাস্ট ক্রিকেটকে দেখো, মানে অবভিয়াসলি ক্রিকেট ইজ আ স্ট্যান্ড আউট গেম ইন দিস কান্ট্রি, এবং ক্রিকেটে আমরা অনেক সফলতা পেয়েছি, তার জন্য অনেক টাকা পয়সা, কর্পোরেট মানি অ্যান্ড আদার মানি হ্যাজ কামিং। আজকে যদি তুমি জাস্ট T20 ইকোসিস্টেমটা দেখো, আজকে IPL কত লোক খেলে? দেয়ার আর 10 teams, 300 players are playing IPL একদম অ্যাপেক্স লেভেলে। তারপরে স্টেট T20 লিগ, তারপরে ডিস্ট্রিক্ট লিগস, তারপরে লোকাল লিগস, হয়তো কয়েক হাজার প্লেয়াররা একটা ডিফারেন্ট লেভেলে T20 গেমস খেলছে। তো এই যারা খেলছে তাদের তো একটা আর্নিং হচ্ছে, দে আর গেটিং লাইভলিহুড। সো দিস লাইভলিহুড is not only driving their playing, it is also driving their post-retirement careers as coaches, as mentors, as SNC coaches. এটা কি ক্রিকেটের বাইরে অন্যান্য ওভারঅল ইকোসিস্টেমে এইভাবে কি আমরা অ্যাডভান্সড হচ্ছি যে আজ প্যাশনের বাইরে থেকে ইট হ্যাজ বিকাম এ কেরিয়ার, ইকোনমিতে কন্ট্রিবিউট করছে? আমি বলবো ক্রিকেটের মতো হয়তো এতটা হয়ে ওঠেনি, কিন্তু তুমি যদি অন্য গেমসগুলোও দেখো, আমরা সাচি স্পোর্টসে তো ফুটবল টিমও রান করি, ক্রিকেটও রান করি, হকিও রান করি ন্যাশনাল লেভেলে। আমরা দেখেছি যে আজকের দিনে বাচ্চারা যারা খেলছে এবং যারা ভালো লেভেলেও খেলছে, তারা কিন্তু স্পোর্টস নিয়ে ভাবতে চায়, থাকতে চায়, সারা জীবন স্পোর্টস করতে চায়, সেই অপরচুনিটিটা আছে। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ক্রিটিক্যাল ডিফারেন্স বিটুইন 10 years হেন্স অ্যান্ড নাও। দ্যাট স্পোর্টসটা শুধু তুমি যে খেলবে তা নয়, তুমি কিন্তু পোস্ট খেলার ক্যারিয়ারে তুমি কিন্তু তোমার একটা লাইভলিহুডের জায়গাও কিন্তু স্পোর্টস ক্রিয়েট করে দিতে পারে, এবং তার জন্য আমার মনে হয় অনেক বেশি লোক খেলতে চাইছে। তবে আমাদের আরও এগোতে হবে। তুমি যদি ওয়েস্টার্ন ইকোসিস্টেম দেখো, US বা UK বা ওয়েস্টার্ন ইকোসিস্টেম দেখো, ওখানে স্পোর্টস ইজ পার্ট অফ দি DNA। আমি বলবো এখনও ডিএনএর মধ্যে পৌঁছয়নি, কিন্তু এখন আমরা দেখি কলকাতা শহরে রজত শীতের সকালে 20,000 লোক ম্যারাথন দৌড়াচ্ছে। এরা কি প্রফেশনাল? না। এরা কি কেরিয়ারের জন্য দৌড়াচ্ছে? না। বাট আমার মনে হয় যে এইটা আমরা US-তে আমি যখন থাকতাম আগে, আমি দেখতাম যে সকাল সকাল লোকে দৌড়াচ্ছে, দুপুরে দৌড়াচ্ছে, বিকেলে দৌড়াচ্ছে। এটা কি স্পোর্টসম্যান হওয়ার জন্য দৌড়াচ্ছে? বাট স্পোর্টস ইজ পার্ট অফ দ্য DNA। আমার মনে হয় উই হ্যাভ মুভিং টুয়ার্ডস দ্যাট। অ্যান্ড যদি আমরা 2036-এ অলিম্পিক করতে পারি, আমার মনে হয় এই 10 বছর উইল বি গোল্ডেন পিরিয়ড অফ ইন্ডিয়ান স্পোর্টস। ঠিক এই জায়গাটি আমার নেক্সট প্রশ্নটা আসে। এই যে স্পোর্টস বিলটা এসছে, এটার খুব ইন্টারেস্টিং যে ফিচারগুলো আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যাশনাল স্পোর্টস বোর্ডের গঠন, এবং ন্যাশনাল স্পোর্টস বোর্ড হচ্ছে রেগুলেটরি অথরিটি। এই ন্যাশনাল স্পোর্টস বোর্ডের গঠন এটা ওভারঅল কতটা স্বচ্ছতা আনবে, এবং আগের অবস্থা থেকে নতুন কি কি বেনিফিটস পাওয়া যাবে? দেখো, আই থিঙ্ক ইটস আ ভেরি ভেরি ওয়েলকাম মুভ। আমি যেটা বললাম যে গভর্নেন্সের কোনো স্পেসিফিক স্ট্যান্ডার্ড ছিল না, অ্যান্ড ইট ওয়াজ বিং গভর্নড বাই দ্য মিনিস্ট্রি। মিনিস্ট্রি তো পিওরলি রেগুলেটরি বডি, তাকে যখন অপারেটিভ লেভেলে যেতে হয় তখন অবভিয়াসলি অনেক বাধা বিপত্তি আসে, প্রসেসে সময় লাগে, কেননা তাদের এটা মেইন কাজ নয়। তো বাই মেকিং আ স্পেশালাইজড প্রফেশনাল বডি, দ্য ন্যাশনাল স্পোর্টস বোর্ড, আমার মনে হয় যে এটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে সব সেক্টরে দেখা গেছে। টেলিকম যখন রেগুলেট হয়েছিল, তখন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া তৈরি হয়, TRAI। এরকমভাবে ইন্স্যুরেন্সে IRDA তৈরি হয়। যেই সেক্টরগুলো খুলেছে সেখানে একটা প্রফেশনাল বডি, তাতে প্রফেশনাল লোক রয়েছে, তারা স্পোর্টসটাকে চালাচ্ছে, তারা এর মধ্যে স্বচ্ছতা এবং ফোকাসডভাবে স্পোর্টস নিয়ে, স্পোর্টসের গভর্নেন্স নিয়ে ভাবছে। আমার মনে হয় দিস ইজ দ্য সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য বিল, দ্যাট দিস উইল ব্রিং নট অনলি ট্রান্সপারেন্সি, বাট ইট উইল অলসো ব্রিং ক্ল্যারিটি, it will bring openness, it will bring a whole ecosystem, যেখানে একটা মানুষ জানবে যে আমার স্পোর্টস রিলেটেড ম্যাটার আছে, আমি কার কাছে যাব, বা একটা অ্যাসোসিয়েশন জানবে, তারা জানবে একটা ক্লিয়ার পাথ। তাই সেই জন্য আমার মনে হয় যে এটা খুব ওয়েলকাম মুভ, এবং এটা ডেফিনেটলি শুধুমাত্র স্বচ্ছতা নয়, গতিও আনবে, যেটা ভারতবর্ষের একটা প্রবলেম, স্ট্যাগনেশন। সেটা দেখবেন, কেন এখন একটা মিনিস্ট্রির কাছে এটা খুব অপারেটিভ পার্টগুলো খুব ক্রিটিক্যাল নয়, তারা গভর্নেন্স নিয়ে বেশি ব্যস্ত। তো ন্যাশনাল স্পোর্টস বোর্ড তো খালি গভর্নেন্স করবে না, গভর্নেন্সের সাথে সাথে অপারেটিভ পার্টগুলো, মানে ডে টু ডে বেসিসে, মানে ছাতাটা হচ্ছে ন্যাশনাল স্পোর্টস বোর্ড। ইয়েস। এই তোমার একটা পয়েন্ট থেকেই আমার পরবর্তী পয়েন্টে যাচ্ছি, যে আগের অবস্থায় যেহেতু ন্যাশনাল স্পোর্টস বোর্ড ছিল না, এবং তার জন্য স্বচ্ছতার প্রচণ্ড অভাব ছিল, এবং এই অস্বচ্ছতার কারণেই আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশে প্রায় 350টা কোর্টে 350টা কেসেস আর পেন্ডিং রিলেটেড টু স্পোর্টস। ঠিক এই জায়গাটাই পরবর্তী পয়েন্ট, যে ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব। এবং এই ট্রাইব্যুনাল, যে আমরা আগে জুডিশিয়ারিতে চলে যেতাম, এখন মাঝখানে একটা ট্রাইব্যুনাল এলো, এই ট্রাইব্যুনালটাকে ইনকর্পোরেট করা, এটা কতটা
একটা পজিটিভ পদক্ষেপ। দেখো, একটা জিনিস আমরা দেখি যে আমাদের কোর্টে যখন বিচারপতিরা বসে, তারা তো স্পোর্টস নিয়ে অভিজ্ঞ নয়। ডোমেন নলেজ, তারা লিগাল সাইডে ভীষণ স্ট্রং, অবভিয়াসলি দে আর পার্ট অফ দি জুডিশিয়ারি, বাট এটা একটা খুব স্পেশালাইজড এরিয়া, এখানে একটা ডোমেন নলেজের দরকার হয়। আমি তোকে একটা ছোট্ট প্যারালাল দিয়ে বলি, যে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে একটা অ্যাক্ট আসে, মানে রিয়েল এস্টেট রেগুলেশন অ্যাক্ট, রেরা, এবং তার পরিপ্রেক্ষিতে একটা ট্রাইব্যুনালও তৈরি হয়। তো আজকে আমরা যখন একটা রিয়েল এস্টেট রিলেটেড কোনো গ্রিভিয়েন্সের মধ্যে যেতাম, সেটা সলভ করতে লোয়ার কোর্টগুলোতে বা কম্পিটিশন তোমার কনজিউমার কোর্টে বছরের পর বছর লেগে যেত। বাই রেগুলেশন দ্যাট ইজ বট ডাউন টু 90 days। তো স্পিড আপ, নট অনলি ফাস্ট, আর যারা ওখানে বসে আছে তারা এর স্পেশালাইজড, তাদের একটা ডোমেন নলেজ আছে। আই থিঙ্ক দ্য ন্যাশনাল স্পোর্টস ট্রাইব্যুনাল ইজ দি কারেক্ট স্টেপ। তার কারণ হচ্ছে এর মধ্যে আগে একটা সিভিল কোর্টের কাছে এটা তো প্রায়োরিটি এরিয়া নয়, তো তার নিজের প্রসেস ধরে ধরে যাবে। আর আমরা জানি আমাদের কোর্টসগুলো অনেক ওভারবার্ডেন। তো ন্যাশনাল স্পোর্টস ট্রাইব্যুনাল ফর্ম হওয়ার পরিপ্রেক্ষিতে যেটা হবে হচ্ছে যে আজকে কেউ ডাইরেক্টলি কোনো স্পোর্টস রিলেটেড বা ম্যাটারে ডাইরেক্টলি কোনো সিভিল কোর্টের কাছে যেতে পারবে না, বিকজ ন্যাশনাল স্পোর্টস ট্রাইব্যুনাল ইটসেলফ ইজ বিং ডেজিগনেটেড অ্যাজ এ সিভিল কোর্ট। এবং এর বিরুদ্ধে যদি কাউকে যেতে হয় কোনো অর্ডারের বিরুদ্ধে, তাহলে ডাইরেক্টলি খালি আইদার ক্যাশ রিলেটেড ম্যাটার যেগুলো কিছু আছে সেগুলো ডাইরেক্টলি ক্যাশে যাবে, বা এইটা বিরুদ্ধে যদি কাউকে যেতে হয় কিছু জায়গায় ক্যাশে যেতে পারবে, কিছু জায়গায় অনলি সুপ্রিম কোর্টে যেতে পারবে। তার মানেটা কি হলো? তার মানে হচ্ছে যে অনেক স্বচ্ছতার সাথে অনেক তাড়াতাড়ি কিন্তু আমাদের এই রেসলিউশনগুলো আমরা মানে এক একটা ফেডারেশন দেখা যায় যে বছরের পর বছর ইলেকশন হচ্ছে না, অ্যাডহক কমিটি হয়ে পড়ে আছে, কোর্টে মামলা পেন্ডিং, সেগুলো এবার অ্যাড্রেস করা যাবে। ঠিক এই জায়গাটা দিয়ে আসছি তমলদা, যে তুমি দারুণ ব্যাখ্যা করছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখছিলাম যে দেশে দেয়ার আর 56 ফেডারেশনস। এই 56 ফেডারেশনসে এবার এই বিল ক্যাটাগরিক্যালি বলে দিল যে এই বিলে এই ফেডারেশনগুলোতে খেলোয়াড়দের, অ্যাথলেটদের রিপ্রেজেন্টেটিভ বাড়াতে হবে, মহিলা রিপ্রেজেন্টেটিভ বাড়াতে হবে, এবং যারা খেলাটা ভালো স্তরে খেলেছে, ভালো লেভেলে খেলেছে, তাদের ইনকর্পোরেট করতে হবে। যে ভারতের সাধারণ মানুষের, আমাদের মতো মানুষদের দীর্ঘদিনের বক্তব্য ছিল যে এই বডিগুলোতে স্পোর্টসম্যান নেই, আমলা আছে বা স্পোর্টস লাভার্স আছে, স্পোর্টস এনথুজিয়াস্ট আছে, কিন্তু স্পোর্টসম্যান নেই। ভারতে কি এই প্রথম একটা এবার নতুন দিগন্ত চালু হতে যাচ্ছে যে ভারতের ক্রীড়াক্ষেত্রে স্পোর্টসের প্রাক্তন বা স্পোর্টসের যারা দুর্দান্ত পারফর্ম করেছে তারা এবার গুরুত্ব পেতে যাচ্ছে, হুইচ উইল বি স্পোর্টস ফ্রেন্ডলি? এটাও খুব ইম্পর্টেন্ট। তুমি যদি কনস্টিটিউশন অফ দি গভর্নিং বডি অ্যান্ড দ্য এক্সিকিউটিভ কমিটি দেখো, অ্যাপেক্স তো এক্সিকিউটিভ কমিটি যে কোনো স্পোর্টস অ্যাসোসিয়েশনে, সেইখানে 15 জন প্রথমে বেঁধে দিল যে 15 জনের বেশি মেম্বার হতে পারবে না, প্রত্যেকটা জায়গায় আলাদা। এটাও একটা প্রবলেম, আমি যেটা বলছিলাম যে কোনো ক্ল্যারিটি নেই অফ থট, নেই কোনো ক্ল্যারিটি অফ প্রসেস বা স্ট্যাটিউট নেই। এখানে 15 জন বেঁধে দিল। 15 জনের মধ্যে 2 persons হ্যাজ টু বি অফ আর অ্যাথলিটস অফ এমিনেন্স। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস আইদার ইউ রিপ্রেজেন্টেড ইন্ডিয়া or you have participated in the sports in a very high level, ঠিক আছে, or you have না এটা হলো তোমার এমিনেন্ট পার্সনের জন্য। সেকেন্ড হচ্ছে 2 members of the athlete commission। অ্যাথলিটস কমিশনে সবাই থাকতে পারবে, তার একটা নিজস্ব ভোটাভুটি হবে, তার থেকে 2 জন যাবে। তারপরে বলে দিল এই 4 জন থাকবে তো থাকবে, কিন্তু এই 15 জনের মধ্যে 4 জন মহিলা হতে হবে, টু ব্রিং ইন জেন্ডার ডাইভার্সিটি। এটা ইম্পর্টেন্ট কেন? তুমি ফুটবলের অ্যাসোসিয়েশন আছো, সেখানে ফুটবলাররা রিপ্রেজেন্টেড না হলে তাহলে ফুটবলের যে টেকনিক্যাল বা সমস্যা বা গ্রাউন্ড লেভেল যে স্পোর্টিং সমস্যা, সেগুলো কে বলবে? এক্স্যাক্টলি। বা মহিলারা যদি না থাকে, টুডে ওমেন স্পোর্ট হ্যাজ বিকাম ইকুয়াল, অর ইভেন প্যারা স্পোর্ট হ্যাজ বিকাম ইকুয়ালি ইম্পর্টেন্ট এজ মেন স্পোর্টস, তাহলে তাদের সমস্যাটা কে বলবে? তো আমার মনে হয় এইটাই আমি তোমায় বলার চেষ্টা করছিলাম যে কোনো ক্ল্যারিটি নেই, যে যেরকম হিসাবে চলছে, তারা বলছে না আমার ফুটবল বলছে ফিফা এরকম বলছে, ভলিবল বলছে আমার ফিবি এরকম বলছে। তো সেইটা না করে এবার একটা
ক্লিয়ার প্রসেস ডিফাইন হয়ে যাচ্ছে, সবাই জানবে এটা। এবং গভর্নিং বডি তো খুব ক্ল্যারিটি আনা হয়েছে, গভর্নিং বডি তো বলা হয়েছে যে প্রত্যেকটা স্টেট অ্যাসোসিয়েশন থেকে একজন করে রিপ্রেজেন্টেটিভ থাকবে, আর থাকবে প্রেসিডেন্ট, সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার, দ্যাটস অল। এখন দুজন করে যায়, তার একটা নানা রকম ইস্যু আছে, কোনো জায়গায় একজন যায়, এখন এরকম না, একদম গভর্নিং বডি তো এরকম থাকবে। আমি যেটা বলার চেষ্টা করছিলাম তখন একটু আমি ওটার সাথে গুলিয়ে ফেলেছিলাম, সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা ট্রেজারার কে হতে পারে? আইদার ইউ আর আ পার্সন অফ স্পোর্টস পার্সন অফ এভিডেন্স, কেন মানে তুমি ইন্ডিয়ান ন্যাশনাল কালার্স ডন করেছো, বা তোমার যে কোনো স্পোর্টস বডিতে বা যেই স্পোর্টস বডিতে তুমি প্রেসিডেন্ট হতে চাও সেখানে তোমার অ্যাটলিস্ট 2টো টার্ম এক্সিকিউটিভ মেম্বার হিসেবে রয়েছে, which means either you have governance idea or you come from the highest levels of sport. এটাও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। এবং এটা বলা বাহুল্য, এটা তুই বলবে যে আমাদের স্পোর্টস ফেডারেশন, যেসব স্পোর্টস ফেডারেশনে সবচেয়ে বেশি ঝামেলা হচ্ছে সেখানে কিন্তু নন স্পোর্টসম্যান বা পলিটিক্যালি ওরিয়েন্টেড লোকেরা যারা এটা ইউজ করে একটা পজিশন অফ পাওয়ারে যেতে চায় তারা কিন্তু এতে রয়েছে। এটা মানে আমরা প্রকাশ্যটা বলতে পারি যে কিছু কিছু অ্যাসোসিয়েশন এরকম হয়েছে, আমরা জানি, এবং সেই অ্যাসোসিয়েশনগুলোই সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে, বিকজ ফর দেম ইট ইজ মেবি আ পজিশন অফ পাওয়ার, it is not a position from where they want to take the sport forward. Maybe they want to, but power predominates that. আমার মনে হয় এইগুলো আর হতে পারবে না। ঠিক এই জায়গাটি আর একটা পয়েন্ট চলে এলো যে এই যে প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, সেক্রেটারি জেনারেল বা ট্রেজারার, এদের যে টেনিওর অ্যান্ড এদের যে বয়স, এটা নিয়ে তোমার কি মত? আগে অবধি আমরা দেখতাম যে 70 বছর বয়স অবধি তারা থাকতে পারতো, এখন এটাকে বাড়িয়ে দিয়ে একটু ক্লিয়ার হতে চাই যে এটা কি ইন্টারন্যাশনাল নর্মসের সাথে মিলে বা যেই স্পোর্টস বডি তার স্ট্যাটিউট অনুযায়ী 75 বছর এই এজ লিমিটেশনটাকে কি বাড়িয়ে দেওয়া হলো? আর এই গোটা টেনিয়ার 3টে বছর কনজিকিউটিভ, তার বেশি থাকা যাবে না, এটা কতটা ইম্পর্টেন্ট? না, এটা খুব ইন্টারেস্টিং। দুটো জিনিস বলেছে, একটা ডেফিনেটলি টেনিওর নিয়ে বলেছে, ইউ ক্যান স্টে ফর আ ম্যাক্সিমাম অফ 3 tenures of maximum 4 years each. টেনিওরটা 4 ইয়ার বেঁধে দেয়নি, কিছু অ্যাসোসিয়েশনে আপ টু 4 হতে হবে, 4-এর বেশি হতে পারে না। তো কিছু হয়তো অ্যাসোসিয়েশনের এনএসএফদের হয়তো 2 বছর থাকবে, কারো 3 থাকবে, কারো 4 থাকবে, ওই রকম ম্যাক্সিমাম 3টে টেনিওর তুমি করতে পারো, টেনিওর অফ 4 years each, সো উইচ প্রবাবলি সেজ 12। মানে আমরা এটা ওয়েট করতে হবে রুলস আসা পর্যন্ত, অ্যাকচুয়ালি অ্যাক্ট তো সব কিছু বলে না, রুলসটা আসাতে আরও ক্লিয়ার হবে। তবে 12 বছরের বেশি থাকতে পারবে না, কিন্তু এখানে ক্লিয়ার আছে যে তুমি চাইলে তুমি 12 বছর পরে একটা কুলিং পিরিয়ড নিয়ে আবার আসতে পারো, সেই ফ্লেক্সিবিলিটিটা এই অ্যাক্ট দিচ্ছে। ও কিন্তু বলেনি ম্যাক্সিমাম টেনিওর, ম্যাক্সিমাম কন্টিনিউয়াস টেনিওর আর মোর আফটার আ কুলিং পিরিয়ড। না, এইটা আমি একটু একটা ক্রিটিক্যাল অ্যাপ্রোচ থেকে আমি দেখতে চাই যে আমাদের যদি 72-75 বছর বয়সের যারা ক্রীড়া ফেডারেশনগুলোকে গভর্ন করবে, তাহলে আমাদের ইয়াং এজ তারা কি ডিপ্রাইভড হচ্ছে না? আমি যদি সেই বৃদ্ধতন্ত্র কি বজায় থাকবে? না, দেখো, দেয়ার হ্যাজ টু বি আ মিক্স অফ ইউথ অ্যান্ড এক্সপিরিয়েন্স। মানে একটা ন্যাশনাল স্পোর্টস বডি চালানোর জন্য তার শুধুমাত্র স্পোর্টসের এরিয়া নয়, স্পোর্টসের অ্যাডমিনিস্ট্রেশন, গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্পোর্ট, কানেক্টিভিটি উইথ কন্টিনেন্টাল অ্যান্ড ওয়ার্ল্ড ফেডারেশনস ইজ রিকোয়ার্ড। সেটা খুব কম বয়সে হয়, একটু সময় লাগে হতে। তো যারা স্পোর্টস পার্সন আছে তারা একটা 35-40 বছর অবধি খেলছে, তারপরে স্পোর্টস গভর্নেন্সে যাচ্ছে, কিছুটা সময় লাগে। তো এখানেও বলে দিয়েছে যে 70 বছর অবধি লিমিট করে দিয়েছে, কিন্তু বলেছে কোনো ইন্টারন্যাশনাল স্পোর্টিং ফেডারেশনে যদি 70-এর ওপরেও স্ট্যাটিউট থাকে যে সেটাতে প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা ট্রেজারার হতে পারে, সেখানে 75 বছর অবধি অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বেঁধে দিয়েছে 75। অনেক অ্যাসোসিয়েশন আছে বা অনেক গ্লোবাল অ্যাসোসিয়েশন আছে, তাদের কোনো এজ লিমিটে নেই, এখানে কিন্তু সেটা করেনি। মানে তুমি মনে করছো না যে বৃদ্ধতন্ত্রের প্রমোশন হচ্ছে বা ইয়াং ব্লাডকে ঢুকতে দেওয়া হচ্ছে না? না, আমার মনে হয় দের ইজ এনাফ। দেখো, একটা এক্সিকিউটিভ বডিতে তো 15 জন আছে, সেখানে তো বলেনি যে একটা মিনিমাম এজ 25 করেছে, সে তো কম বয়সের লোক থাকতেই পারে, লেট দেম আর্ন দ্যাট পজিশন অলসো। আমার এখানে একটা বক্তব্য আছে যেটা, দেখো, এটা ক্রিকেটের থেকে একটু বিপরীত হলো। ক্রিকেটে কিন্তু 12 বছর 3টে টার্মের পরে আর থাকা যায় না, অ্যাজ পার লোধা কমিটি রিপোর্ট, লোয়ার কমিটি যেটা ইমপ্লিমেন্ট হয়েছে। এখানে কিন্তু বলছে যে না, তুমি থাকতে পারো।
এইটা নিয়ে আমি জানি না, এইটা নিয়ে আমার একটু বক্তব্য এটাই আছে যে আমার মনে হয় 12 years ইজ এ লং টাইম। মানে কুলিং পিরিয়ড দিয়ে আবার আসা উচিত নয়, তুমি সেটা বলছো? বা যেটা ক্রিকেটে আছে সেটা হয়তো যে 2টোর পর একটা কুলিং পিরিয়ড দিতে হয়, আমার মনে হয় সেটা বোধহয় আরেকটু বেশি প্র্যাকটিক্যাল ছিল। এবং তোমার প্রশ্নের উত্তর দিতে গেলে যে একটা মানুষ, যদিও এখানে 75-এর একটা বার আছে, কিন্তু সে যদি 50 বছর বয়সে হয়তো প্রেসিডেন্ট হলো, সে হয়তো 5টা টার্ম থাকতে পারবে, উইচ ইজ 20 years, সেটা বোধহয় ঠিক নয়। আমার মনে হয় সেখানে হয়তো আরেকটু রেস্ট্রিকশন থাকলে ভালো হতো। আচ্ছা, এখানে আরও একটা পয়েন্ট, যেহেতু বিলটা আসার পর বিভিন্ন রকম আলাপ আলোচনা হচ্ছে, এই যে স্পোর্টস বোর্ড, ন্যাশনাল স্পোর্টস বোর্ড, এর পেছনে কি মনে হয় যে স্বচ্ছতার কথা বলা হচ্ছে, কিন্তু এর মাধ্যমে গভর্নমেন্ট কন্ট্রোল ওভার স্পোর্টস বোর্ড এবং ওভারঅল সিস্টেম গভর্নমেন্ট কন্ট্রোল অনেকটা বেড়ে যেতে পারে? মানে অনেকে কিন্তু এই অ্যাপ্রিহেনশনটাও করছে। দেখো, গভর্নমেন্ট অফ দ্য ডে উইল অলওয়েজ কন্ট্রোল দ্য ওভারঅল ন্যারেটিভ। আজকে কি গভর্নমেন্ট কন্ট্রোল করছে না? কে করছে? ন্যাশনাল লেভেলে MYS করছে নিশ্চয়ই, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। কিন্তু সেইটার জায়গায় একটা প্রফেশনাল বডি আসছে, যে প্রফেশনাল বডিতে স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর আছে। তুমি এটা বলতেই পারো যে ওরা তো কে অ্যাপয়েন্ট করবে? গভর্নমেন্টই অ্যাপয়েন্ট করবে। দেখো, আমাদের সিস্টেমে, আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, সেখানে 100% ইন্ডিপেন্ডেন্ট হয়ে কি, মানে গভর্নমেন্ট ইজ এভরিওয়্যার। হ্যাঁ, গভর্নমেন্ট ইজ এভরিওয়্যার, কেউ কি চলতে পারবে? বি দ্যাট ফর সেন্টার, বি দ্যাট ফর স্টেট। তো একটা ইনফ্লুয়েন্স থাকবে, কেননা তারা অ্যাপয়েন্টেড বাই, বাট একটা লেভেল অফ অটোনমি। এখানে একটা জিনিস বলতে পারি, একটা ইন্টারেস্টিং আরেকটা জিনিস আছে, এর যে 3টে অর্গানাইজেশন এখানে বলেছে, স্পোর্টস বোর্ড, ট্রাইব্যুনাল, তারপরে কিন্তু ন্যাশনাল স্পোর্টস ইলেকশন প্যানেল আসছিলাম ওটা। হ্যাঁ, সেটা আমি তোমার এই কিউ থেকে বলছি যে ইলেকশন প্যানেল হওয়াতে ওরা এখন যখন একটা ইলেকশন হয়, ওই নিয়ে নানা রকম প্রবলেম হয়, ইস্যু হয়, কেউ ইলেকট্রাল অফিসার যাকে ইচ্ছে তাকে রাখে, সেটা কিন্তু করেনি। এখানে একটা ইলেকশন প্যানেল তৈরি হবে, যে প্যানেল হেড করবে একটা সুপ্রিম কোর্টের, রিটায়ার্ড সুপ্রিম কোর্টের জাজ ও একটা হাইকোর্টের চিফ জাস্টিস, দ্যাট লেভেল। সে এরকম একটা ইলেকশন কমিশনার আর স্টেট চিফ ইলেকশন কমিশনার, এই ওইটা আমার ট্রাইব্যুনালের কথা বলছিলাম। তো এইখানে এরকম স্পেশালাইজড লোক থাকবে এবং তাদের মধ্যে থেকে ওদেরকে বেছে নিতে হবে। তো ডেফিনেটলি দিস শোজ দ্যাট দ্য গভর্নমেন্ট ইজ ইন্টারেস্টেড ইন ট্রান্সপারেন্সি। গভর্নমেন্ট যদি কন্ট্রোল রাখতেই পারতো, আমার মনে হয় এই জায়গাটাই সবচেয়ে বেশি কন্ট্রোল রাখার দরকার ছিল, যে কারা ওই অ্যাসোসিয়েশনে আসছে। তো আমার মনে হয় যে গভর্নমেন্ট ইন্টেনশন ইজ ক্লিয়ার। হ্যাঁ, গভর্নমেন্ট কিছু এর উপরে তার একটা কারণ আছে। অলিম্পিক্স করতে গেলে এই স্বচ্ছতাটা আনতে হবে। আমার মনে হয় ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি খুব ক্লিয়ারলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এটা পোর্ট্রে করেছে। আমরা যতটুকু আন্ডারস্ট্যান্ডিং যাই, IOC চাইছে যে এই হয়তো অলিম্পিক্সটা ইন্ডিয়াতে হোক, বিকজ অফ ইন্ডিয়াস পজিশন ইন দ্য ওয়ার্ল্ড অর্ডার টুডে। কিন্তু আমাদের স্বচ্ছতা যেটা আনতে হবে, যেটা গভর্নমেন্টও বোধহয় বুঝতে পেরেছে, যে এর পেছনে অ্যালাইন্ড হওয়ার দরকার আছে, এবং তার জন্যই এই ক্ল্যারিটিগুলো আসছে। সেজন্য যদিও ন্যাশনাল স্পোর্টস বোর্ডের অ্যাপয়েন্টমেন্ট গভর্নমেন্ট করবে, কিন্তু তারা করবে তাদের প্রফেশনাল করবে। আমার মনে হয় যে গভর্নেন্সটা ডেফিনেটলি বেটার হবে। টোটালি প্রেজুডিস ফ্রি হবে কিনা তো সময় বলবে। আচ্ছা, কুইক আরও 2-3টে পয়েন্ট, সেটা যে এতক্ষণ আমরা আলোচনা করেছি, আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে লাগবে, যে সাধারণ মানুষ অলরেডি কিছু প্রশ্ন তোলা শুরু করেছে। আমি জানি ডাইরেক্টলি এটি বিলের সঙ্গে জড়িত না, বাট স্টিল তুমি যত সুন্দর ব্যাখ্যা করে বোঝাচ্ছ, এটা তোমার অ্যাড্রেস করা উচিত। সেটা যে আমাদের কি অলিম্পিক্সে মেডেলের সংখ্যা বাড়বে? আমাদের খেলোয়াড়রা কি অনেক বেশি আরও অপরচুনিটি পাবে? মানে আমি বলছি যে বাডিং ট্যালেন্টস, তাদের কাছে কি রিচ আউট করা যাবে? এই প্রশ্নগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবেই আসছে। দেখো, মানে ন্যাশনাল স্পোর্টস বডি তৈরি হলে যে ইন্ডিয়ান মেডেল বাড়বে তার তো কোনো ডাইরেক্ট কোরিলেশন নেই, কিন্তু যদি গভর্নেন্স ভালো হয়, আমার মনে হয় যে একটা চ্যাম্পিয়ন তৈরি করতে গেলে টার্গেটেড স্পেন্ডিং দরকার। স্পেন্ডিং অন ইনফ্রাস্ট্রাকচার, স্পেন্ডিং অন কোচ, স্পেন্ডিং অন নিউট্রিশন, স্পেন্ডিং অন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং। একটা স্পেশালাইজড বডি যখনই এটা করবে, যদি এটা ন্যাশনাল স্পোর্টস বোর্ডের কাজ নয় কিন্তু এটা করা ইন্ডিভিজুয়াল অ্যাসোসিয়েশনদের, কিন্তু রেগুলেটরি যে অ্যাপ্রোচটা হবে, সেই অ্যাপ্রোচটা যদি আরও ট্রান্সপারেন্ট হয়, আরও রোবাস্ট হয়, তাহলে কিন্তু আমরা দেখব যে এই ফোকাসটা আরও স্ট্রং হবে। তুমি জানো যে 2টো খুব ইম্পর্টেন্ট স্কিম ইন্ডিয়াতে চলছে ন্যাশনাল লেভেলে। একটা হচ্ছে খেলো ইন্ডিয়া, গ্রাসরুট প্লেয়ার তুলে আনার জন্য, আর টপস টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম, যেই গ্রাসরুট থেকে প্লেয়াররা উঠে আসছে, এবং তাদের নিয়ে আমরা খেলো ইন্ডিয়া গেমস, খেলো ইন্ডিয়া স্টুডেন্ট গেমস, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, খেলো ইন্ডিয়া
ভেরিয়াস গেমস, আমরা রুরাল গেমস আমরা যখন করছি, তার থেকে যখন ট্যালেন্ট উঠছে, সেই ট্যালেন্টকে কিন্তু টপসের আন্ডারে নেওয়া হচ্ছে, এবং টপসে প্রচুর টাকা খরচা, শুধু টাকা নয়, টাকা তো খরচা করতেই হবে, শুধুমাত্র টাকা নয়, কোচেস আনা, নিউট্রিশন। তুমি জানো যে আমাদের দেশের স্পোর্টস পার্সনরা অনেক সময় খুব নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আসে, এবং তাদের পক্ষে তারা বাট দে আর ন্যাচারালি ট্যালেন্টেড, বাট টু হোন দ্যাট ট্যালেন্ট ইউ নিড সার্টেন থিংস উইচ নিডস টু ফল ইন টু প্লেস। তো তার জন্য আমাদের খুব দরকার যে এই স্কিমগুলো অলরেডি, তুমি যদি দেখো, আমরা যদি ফিরিয়ে যাই আজ থেকে 1980-তে যাই, আমরা একটা মেডেল পেয়েছিলাম। আমার মনে হয় 2002-এ একটা ব্রোঞ্জ মেডেল পেয়েছিলাম, কিন্তু সংখ্যাটা বাড়ছে ধীরে ধীরে 5 মেডেলস, 5টা মেডেল, প্যারালিম্পিকে 29টা মেডেল। তো আমার মনে হয় যে উই ক্যান সি অ্যান আপওয়ার্ড ট্রেন্ড, বাট ইট ইজ স্টিল নট so much that the appetite of India can be satisfied. মানে টেকটনিক শিফটটা হতে টাইম লাগবে, বাট এটা ওভারঅল ইকোসিস্টেমটায় রিকোয়ার্ড চেঞ্জটা আনতে পারে। আমার এর জন্য একটা জাস্ট টু অ্যাড, আমার মনে হয় যে ক্রিটিক্যাল মাস টেক্স টাইম টু ডেভেলপ, ঠিক আছে? আমার মনে হয় সেটা হওয়া শুরু হয়েছে, দ্য টেকটনিক শিফট তুমি যেটা বললে সেটা হয়তো হওয়া শুরু হয়েছে, কিন্তু এর বিগেস্ট ড্রাইভার হবে 2036 অলিম্পিক্স। যদি 2036 অলিম্পিক ভারত পেতে পারে, it will lead to a revolution of sports, and suddenly we will see sports becoming a career of choice. যখন আমি বড় হয়েছি তখন আইটি ওয়াজ এ ক্যারিয়ার অফ চয়েস, সবাই আইটির পেছনে দৌড়াচ্ছে, ঠিক আছে? তার একটা সময় গেছে, তারপর বায়োটেক, ফার্মা, এগুলো এলো। আমার মনে হয় যে লাইক আইটি, লাইক বায়োটেক, লাইক ফার্মা, দিস নেক্সট 10 years বিলং টু ইন্ডিয়ান স্পোর্ট। আমার শেষ খুব দুটো প্রশ্ন। নাম্বার 1, সেটা হচ্ছে যে কর্পোরেট ইনভেস্টমেন্ট, যেহেতু স্বচ্ছতা আসবে, যেহেতু একটা ক্ল্যারিটি আসবে, শুরু থেকে তুমি যেটা বললে এতদিন যেভাবে চলছিল কোনো ঠিকঠাক নিয়মে নেই, তারপরে কি কর্পোরেট ইনভেস্টমেন্ট বা কর্পোরেট ইন্টারেস্ট ইন স্পোর্টস, নাম্বার 1, এবং নাম্বার 2 স্পন্সর্স, এরা কি এবার অনেক বেশি আকৃষ্ট হবে? দেখো, তুমি যদি লাস্ট কয়েকটা বছর দেখো, স্পোর্টে কিন্তু ইনভেস্টমেন্ট আসছেন তা নয়, তবে হয়তো ইট ইজ মোস্টলি টার্গেটেড অ্যাট ক্রিকেট। আমার মনে হয় কোনো পরিসংখ্যান আমরা যদি দেখি, হয়তো 90-95% টাকা ক্রিকেটের দিকে যাচ্ছে। তার একটা কারণও আছে, তার কারণ হচ্ছে ক্রিকেটে ইন্ডিয়াতে রেজাল্ট এসছে, ওয়ার্ল্ড কাপ জিতেছে, T20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, তো ওডিআই ওয়ার্ল্ড কাপ ইনভেস্টার্স ডিভিডেন্ড পাচ্ছে। হ্যাঁ, তো এর একটা রিস্ক রিটার্ন সিনারিও আছে। সেই জন্য আমার মনে হয় ক্রিকেট যখন হয়েছে, অন্য খেলাগুলো কিন্তু পিছিয়ে থাকলেও কিন্তু একবারই ইগনোর নয়। আমরা দেখলাম আজকে একটা হকি ইন্ডিয়া লিগের মতো বড় লিগ হচ্ছে, সেখানে অনেক কর্পোরেট স্পন্সর্স আছে। ফুটবলে আমরা দেখেছি, কিন্তু একটা ক্রিটিক্যাল ফ্যাক্টর এখানে কাজ করে, সেটা হচ্ছে যে দি পারফরমেন্স অফ দি ন্যাশনাল টিম অর দ্য ন্যাশনাল প্লেয়ার্স। তো ইনভেস্টমেন্ট করার মতো কিন্তু লোকের অভাব নেই। আমি একটা পরিসংখ্যান আজকেই দেখলাম, আর 2 দিন আগে দেখলাম, যে নীরজ চোপড়া ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট পেড এন্ডোর্সমেন্ট, সেকেন্ড হাইয়েস্ট পেড এন্ডোর্সমেন্ট আফটার বিরাট কোহলি। আমি জানি এটা কতটা সত্যি, সেকেন্ড হবে, থার্ড হবে, ফোর্থ হবে, বাট হোয়াট ডাজ ইট শো? একটা প্লেয়ার যদি রেজাল্ট দিতে পারে, একটা প্লেয়ার যদি ভারতের জনতার নয়নের মণি হতে পারে, মানি উইল চেস হিম। তার জন্য কিছুটা আমাদের স্পোর্টস এবং স্পোর্টসম্যানদের করে দেখাতে হবে। জাস্ট অ্যাসাইড, বিকজ আমরা ফুটবল নিয়ে অনেক কাজ করি, যে যতই আমরা ফুটবলের কথা ভাবি এবং যতই ফুটবলে তো টাকার অভাব নেই, হচ্ছে অনেক টাকাই খরচা হচ্ছে, কিন্তু বিকজ দ্য ন্যাশনাল টিম ইজ নট প্লেয়িং as well as it should be doing. In fact, it's not playing well at all. We see a general apathy of sponsorship and investment towards football. যদিও ফুটবল ভালোবাসার অনেক লোক আছে, ফুটবলে প্যাশনেট অনেক লোক, মাস কানেক্ট অনেক বেশি, মাস কানেক্ট অনেক আছে। আমরা CFL করছি, রজত তুমি জানো, CFL এ তোমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছ, কত মানুষ দেখতে আসছে, কত মানুষ এসিসিএনে সেটাকে দেখছে। কিন্তু আজকে যদি 127 নম্বরের, 137 নম্বরের জায়গায় ইন্ডিয়া যদি 57 নম্বরের জায়গায় থাকতো, তাহলে কিন্তু এর ইন্টারেস্ট 4 গুণ হয়ে যেত, বিকজ ন্যাশনাল টিমকে মানুষ ভীষণভাবে ফলো করে। তো কিছুটা এই যে অতগুলো জিনিসের মধ্যে ফাইনালি দ্য সাকসেস ইন স্পোর্টস
will define the investment in that sport because it's an open world. তোমাদের লাস্ট প্রশ্ন যেটা এতক্ষণ করিনি, বিসিসিআই যেহেতু অলিম্পিক্স 2028 ক্রিকেট উইল বি এ পার্ট, বিসিসিআইকে কিভাবে এই ছাতার তলে বিসিসিআইকে নিয়ে চলে আসা স্পোর্টস বোর্ডের আন্ডারে, এটাকে ফাইনালি তুমি কিভাবে দেখছো? আমার মনে হয় ইটস এ ভেরি ট্রান্সপারেন্ট মুভ, ইটস এ গুড মুভ। বিসিসিআই ইজ আ মোনোলিথ, মানে বিসিসিআই ইজ প্রবাবলি দ্য রিচেস্ট স্পোর্টস অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড। ওকে নিয়ে আসা তো একটা চারটিখানি কথা নয়, কিন্তু আমার মনে হয় যে বিসিসিআই ওটা রিয়েলাইজ করবে যে ওভারঅল একটা স্পোর্টস স্ট্রাকচারের মধ্যে ওরা আসতে চায় এবং যাতে দে অলসো বিকাম পার্ট অফ দি ইকোসিস্টেম। আর আমার এটাও মনে হয় রজত যে এগুলো আমরা জানি বিসিসিআই কারা চালাচ্ছে, এবং আমার মনে হয় এগুলো আলোচনা সাপেক্ষই হয়েছে যে বিসিসিআই ওর নিজের মতো করে মানে তৈরি হচ্ছে। আর এর মধ্যে একটা জিনিস আমরা বললাম না যে স্পোর্টস ইজ অলসো কামিং আন্ডার আরটিআই। এক্স্যাক্টলি। তো আজকে আমি, তুমি বা আরও কেউ যদি থাকে, তার যদি কোনো প্রশ্ন থাকতে চায়, সেগুলো পাবলিক বডি, তো সেটা যদি থাকতে চায় তাহলে কিন্তু আরটিআইয়ের মাধ্যমে যেতে পারে। তো ওভারঅল মানে অ্যাকাউন্টেবিলিটি ফ্যাক্টর ইজ দেয়ার। অ্যাবসলিউটলি। তো আমার এটা মনে হয় যে বিসিসিআই কেন এর বাইরে থাকবে, বাট বিসিসিআই হ্যাজ এ ভেরি বিগ রোল। এবং একটা কথা আমি বিসিসিআইয়ের হয়ে বলতে চাই তোমাকে, আমি এটা খবর পেয়েছি, শুনেছি এমওয়াইএসে কথাবার্তা বলে, যে বিসিসিআই যেহেতু ওয়েল ফান্ডেড, তারা কিন্তু রেসপন্সিবিলিটি নিতে চায় আদার অলিম্পিক স্পোর্টসের। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। ইয়েস। এবং একটা নতুন প্রজেক্ট আসছে গভর্নমেন্টের, ওকস, মানে ওয়ান কোম্পানি, ওয়ান কর্পোরেট, ওয়ান স্পোর্ট। তার মানে বলছে একটা বড় কর্পোরেট তারা একটা স্পোর্টের পেছনে খরচা করুক। এটা আমি জানি না ইমপ্লিমেন্টেবল জায়গায় গেছে কিনা, বাট আমি প্রিলিমিনারি স্টেজে একটা প্রেজেন্টেশন দেখেছিলাম এমওয়াইএসএস, তাতে নাকি বিসিসিআই বলেছে ওরা 3টে ইন্ডিজিনাস স্পোর্টসকে অ্যাডপ্ট করতে চায়। তার মানে বিসিসিআই ইজ অ্যালাইন্ড। আর আমার মনে হয় বিসিসিআই উইল অ্যালাইন ইটস ওন ওয়েজ ফর দিস। বাট ওভারঅল যেহেতু ক্রিকেট ইন্ডিয়ার সবচেয়ে বড় স্পোর্ট, বিসিসিআইকে বাইরে রেখে ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স কোনোদিন হতে পারে না। সো ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দে কাম। ওরা স্বেচ্ছায় যখন আসছে, এবং সেটা নিশ্চয়ই খুব ভালো সাইন। এবং বিসিসিআই এই ইকোসিস্টেমে আসলে আমার মনে হয় বাকি স্পোর্টগুলো উন্নত হবে। থ্যাংক ইউ তমালদা, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি শেষ করার সময়, যে আমরা আপনাদের এসএসসিএনে ইতিমধ্যেই প্রায় 400-র বেশি ফুটবল ম্যাচ আমরা আপনাদের দেখিয়ে ফেলেছি গত 6 মাসে। আমরা সিএফএল সুপার ডিভিশন খেলা দেখাচ্ছি, আমরা অতীতের প্রাক্তন ফুটবলারদের ইন্টারভিউজ দেখাচ্ছি। যেখানেই কোনো রকম স্পোর্টস, ফুটবল, হকি জড়িয়ে আছে আমরা পৌঁছে যাচ্ছি। কিন্তু এই যে স্পোর্টস বিল যেটা এলো, সেটা নিয়ে আমরা আপনাদের সামনে এই একটা বিশ্লেষণাত্মক আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। এই বিলটা এলে কি কি সুবিধা হবে ভারতের, কিছু প্রশ্ন যেমন এসে যাচ্ছে যে অলিম্পিকে কি ভারতের মেডেল সংখ্যা বাড়বে, রাজনীতি মুক্ত হতে পারবে ভারতীয় ক্রীড়া প্রশাসনিক ব্যবস্থা, বা আরও কি স্বচ্ছতা আসবে। আমরা কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে এই বিলটিকে একটু অ্যানালিটিক্যালি আপনাদের সামনে তুলে ধরে বিশ্লেষণের মাধ্যমে যে এই বিলের ইন্টেনশন কি, এই বিলের লক্ষ্য কি, এবং এই বিলের মাধ্যমে আমরা কি অ্যাচিভ করতে পারি। আশা করি আপনাদের এই আলোচনা মনোজ্ঞ লাগলো, এবং আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন ছিল আমরা সেগুলো আপনাদের কিছুটা ক্লিয়ার করে দিতে পারলাম। এসএসসিএন দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।